আজকে অনেক আধুনিক বিজ্ঞানী দাবি করছেন যে মানুষের মস্তিষ্কের একসঙ্গে দুটো কাজ করার ক্ষমতা নেই। তারা সবাই যে ভুল, আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমার মস্তিষ্কে সবসময় 12 থেকে 14টা কাজ চলতে থাকে। ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা শুধু উপরিভাগের অংশ, বাইরের খোসার মতো। সেই বিরাট বিপুল বুদ্ধিমত্তার তুলনায় যা কিনা আমাদের অস্তিত্বের ভিত্তি। এই গ্রহে জীবন কিভাবে বিবর্তন করেছে তা যদি দেখেন, কেন মানুষেরাই এই বিশ্বে প্রভুত্ব করছে, যদিও গ্রহের অনেক প্রাণীদের চেয়েই আমরা শারীরিকভাবে দুর্বল। সহজ কারণটা হলো কোনোভাবে আমরা বাকিদের তুলনায় বেশি সক্ষম হয়ে উঠেছি। তো মানুষ হওয়ার যে সক্ষমতা, সেটা অনেকটা কমে যায় যখন আমরা কোনটা স্মৃতি আর কোনটা কল্পনা, কোনটা ঘুম, কোনটা জেগে থাকা সেগুলো আলাদা করতে পারি না। অনুভব ক্ষমতার 5টি প্রধান কেন্দ্রবিন্দু রয়েছে আমাদের মনে। এইগুলো হলো স্মৃতির কেন্দ্র, কল্পনার কেন্দ্র, সঠিক বাস্তব অনুভবের কেন্দ্র, বিকৃত রুচির কেন্দ্র আর ঘুমের কেন্দ্র। যদি ক্লাসিক্যাল যোগা প্র্যাকটিস করেন তাহলে এই 5টি মাত্রা আপনার অনুভবে স্পষ্টভাবে আলাদা থাকবে। এগুলো আলাদা না করলে আপনার সঙ্গে যা হয় তা হলো, আপনি যখন কিছু মনে করতে চান, আপনার কল্পনা আপনার স্মৃতিকে বিরাটভাবে বদলে দেয়। যখন কিছু কল্পনা করতে চান তখন আপনার স্মৃতি আপনাকে বেঁধে দেয় আর সত্যিকারের নতুন কিছু কল্পনা করতে দেয় না। যখন ঘুমোতে চান তখন স্বপ্ন দেখবেন, আবার যখন জেগে থাকতে চাইবেন তখন ঘুম পাবে। এটা প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করে আর জীবনটাকে অকার্যকর করে তোলে। আমি আপনার পেশা বা অফিস বা কাজের জায়গায় কার্যকর হওয়া বা না হওয়ার কথা বলছি না। হ্যাঁ, সেটাও হয়, এই আকারেও এটা প্রকাশ পায়, কিন্তু তার চেয়েও বড় হলো জীবনের অকার্যকর হওয়া। জীবনের অকার্যকর হওয়া মানে হলো এই জীবনটা সেই উদ্দীপনা, ফাংশন আর প্রাণবন্ত ভাবের সাথে চলবে না। আর জীবনের যে রোমাঞ্চ, জীবন ভেতর থেকে যে নানান মাত্রাকে অন্বেষণ করতে পারে, সেই সম্ভাবনাটা বিরাটভাবে কমে যাবে। শুধুমাত্র কারণ জীবনটা বাঁচার ক্ষেত্রে মানুষের এই বিভ্রান্তিটা হচ্ছে বলেই। ক্লাসিক্যাল যোগা এই মাত্রাগুলোকে আলাদা করার ক্ষেত্রে ভীষণভাবে মনোযোগ দেয়। যদি এগুলো আলাদা করেন তাহলে আপনি হয়ে ওঠেন যাকে বলে অবধানী। প্রাচীনকালে এইরকম অনেক মানুষ ছিলেন, আজকে সংখ্যায় অনেক কম। এদের কয়েকজনকে বলা হয় অষ্টাবধানী, যার মানে তাদের 8 ধরনের বা 8টি ক্ষমতা রয়েছে। অর্থাৎ একটা মুহূর্তে, যে কোনো এক মুহূর্তে তারা 8টা আলাদা কাজ করতে পারেন। যেমন তারা কবিতা রচনা করতে পারেন, একই সময়ে তারা খুব জটিল কোনো অঙ্কেরও সমাধান করতে পারেন, একই সময়ে তারা অনেকগুলো গন্ধ শুঁকে কোনটা কিসের গন্ধ চিনতে পারেন, একই সময়ে তারা স্বাদ চিনে সেটার ব্যাপারে যা বলার বলতে পারেন। এইভাবে একই সময়ে পঞ্চ ইন্দ্রিয় নির্ভর অনেক কিছুই তারা করতে পারেন, সেটা দেখা হোক বা শোনা হোক বা গন্ধ, স্বাদ নেওয়া আর স্পর্শ করা। অনেক কাজই তারা একই মুহূর্তে করতে পারেন। 8 ধরনের কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে বলা হবে অষ্টাবধানী। যদি 10 রকমের কাজ করতে পারেন তাহলে বলা হবে দশাবধানী। যদি আপনি 100 ধরনের কাজ করতে পারেন তাহলে বলা হবে শতাবধানী। যদি আপনি 1000 ধরনের কাজ একই সঙ্গে করতে পারেন তাহলে বলা হবে সহস্রাবধানী। সহস্রাবধানী হয়েছিলেন এমন মানুষ খুবই বিরল। লোকে বলেন আগস্ত্য মুনি একজন সহস্রাবধানী ছিলেন, মানে উনি 1008টি কাজ একসঙ্গে করতে পারতেন।
এই অবধানীরা শুধু প্রাচীন কিংবদন্তি নন, অতীতে এইরকম অনেকেই ছিলেন। এইরকম ঘটনার নথিভুক্ত উল্লেখ পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশের বিদ্যাপতি একজন দশাবধানী ছিলেন। ওনার হাত ধরে দশাবানীদের একটা গোটা কালচারই গড়ে উঠেছিল অন্ধ্রপ্রদেশে। এমনকি আজও অন্ধ্রের গ্রামে গ্রামে বেশ উল্লেখযোগ্য সংখ্যায় অষ্টাবধানী ও দশাবধানীদের দেখা মিলবে। সিদ্ধচন্দ্র একজন শতাবধানী ছিলেন। উনি সম্রাট আকবরের রাজসভায় আকবর ও সবার নজরদারিতে 100 রকমের কাজ করে দেখিয়েছিলেন। এর জন্যে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর শতাবধানী উপাধি দেওয়া হয় কারণ উনি 100টা কার্যকলাপ করেছিলেন। আর আধুনিক সময়েও এমন মানুষ ছিলেন যারা 100টা আলাদা কাজ করতে পারতেন। যেমন রবিচন্দ্র বাই, যিনি একজন গুজরাটি জৈন, উনি একজন শতাবধানী ছিলেন। তিরুকুরাল রামা কানগা সুব্রমণিয়ম, উনি ছিলেন ষোড়শাবধানী, যার মানে উনি এক মুহূর্তে 16টা কাজ করতে পারতেন। এগুলো প্রমাণিত নথিভুক্ত উদাহরণ। কিন্তু আরও অনেকে আছেন যারা কিছু উপজাতির অংশ এবং এটা করে আসছেন। একসময় ভারতে এটা সাধারণ ব্যাপার ছিল যে মানুষ গ্রামে গ্রামে গিয়ে সেখানে আসর মতো ডাকত, আর কয়েকশো লোক জড়ো হতো এবং তারা একই সময় অনেকগুলো কাজ করে দেখাতেন, যা দেখে বেশ অলৌকিক মনে হতো। কিন্তু এটা শুধুই মানুষের মনের স্মৃতির ক্ষমতার নিদর্শন মাত্র। কারণ মানুষের স্মৃতি শুধু মনের চিন্তাভাবনা স্মৃতিতেই সীমাবদ্ধ নয়। মনের স্মৃতি একদম বাইরের পাতলা একটা স্তর মাত্র, বাকিটা খুব গভীরের একটা মাত্রা। আপনার মনের মধ্যে যে স্মৃতি আছে তার তুলনায় বহু লক্ষ কোটি গুণ বেশি স্মৃতি আমাদের শরীর বহন করে। আজকে দুর্ভাগ্যবশত অনেক আধুনিক বিজ্ঞানী দাবি করছেন যে মানুষের মনের দুটো কাজ একসঙ্গে করবার ক্ষমতা নেই। একবার একটা কাজ করলেই সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। তারা সবাই যে ভুল, আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমার মনে সবসময় 12 থেকে 14টা কাজ চলতে থাকে। আমাকে দেখে এর জন্যে কি অমনোযোগী, বিরক্তি বা চাপে আছি বলে মনে হয়? না, আপনি যত খুশি কাজ করাতে পারেন। এটার জন্যে আপনাকে এমনকি সারাক্ষণ নজর রেখেও চলতে হবে না। যদি একটা কাজ শুরু করেন আর ছেড়ে দেন, ওটা নিজে থেকেই এগোতে থাকে। এটাই মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতি। আপনি এখানে বসে বসে নিজের কিডনি বা পাকস্থলী পরিচালনা করছেন না, বা অগ্নাশয় চলছে কি না এইসব দেখছেন না। এই সমস্ত অসংখ্য কাজ কি একই সময় হচ্ছে না? আমাদের ভেতরেই কি এমন একটা বুদ্ধিমত্তা নেই যে এই সব কিছু করার সামর্থ্য রাখে? সমস্যাটা শুধু হলো যে বেশিরভাগ মানুষ শুধু এটাই ভাবছেন যে মানুষের বুদ্ধিমত্তা বলতে শুধুই ইন্টালেক্ট বা বুদ্ধিকে বোঝায়। ইন্টালেক্ট বা বুদ্ধি শুধু উপরিভাগের অংশ, বাইরের খোসার মতো। সেই বিরাট বিপুল বুদ্ধিমত্তার তুলনায় যা আমাদের অস্তিত্বের ভিত্তি। কারণ আমরা ভেতর থেকেই তৈরি। এই শরীর ও এই প্রাণকে সৃষ্টি করতে যে বিপুল বুদ্ধিমত্তা প্রয়োজন তা কিন্তু একান্তই সহজাত। এটা এমন কিছু নয় যা বাইরে থেকে ঘটে, এটা আমাদের ভেতরেরই অংশ। প্রশ্ন হলো সেটা নাগাল পাচ্ছি কিনা। যদি একটা জীবন্ত বুদ্ধিমত্তা চান, যদি একজন জীবন্ত বুদ্ধিমত্তা হিসেবে বাঁচতে চান, তাহলে এই একটা জিনিস করবেন না, কখনো কোনো কিছুর ব্যাপারে মতামত গড়ে তুলবেন না। তার মানে সব সময় আপনার বুদ্ধিমত্তা সক্রিয়, আপনি যা আছে ঠিক সেটাই দেখছেন। মতামত মানে হলো আপনি নিজের অনুভব করার ক্ষমতাকে ত্যাগ করে একটা ধারণাকে আঁকড়ে ধরে আছেন, বা বলা যায় একটা অতীতের ধারণা বর্তমানে যা আছে সেটাকে যথাস্বরূপ দেখতে দিচ্ছে না। মতামত মানে কিন্তু এটাই। তবে দুর্ভাগ্যবশত আমরা এমন সমাজ গড়েছি যেখানে মতামত না থাকলে আপনাকে বোকা বা মূর্খ ধরা হয়, কারণ আপনার কোনো মতামতই নেই। কিন্তু আসলে এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবচেয়ে বুদ্ধিদীপ্ত যা করতে পারেন তা হল আপনি কোনো মতামতে বেঁধে নেই। আপনি সবকিছুকে যেমন আছে ঠিক সেভাবেই দেখতে ইচ্ছুক।